একটা ক্ষীণ শব্দ অনেকক্ষণ থেকেই কানে আসছিল। এবার সেটা ক্রমশ জোর হতে আরম্ভ করলো। ভোঁ 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 গুরুগম্ভীর শিঙার শব্দ, আর তার সঙ্গে থেকে থেকে ঝমঝম করে কাঁসার পিতলের ঝাঁঝের আওয়াজ, আর চড়া বেসুরো সানাইয়ের মতো আওয়াজ। এটাই বোধহয় তিব্বতী নাচের বাজনা। রাস্তাটা গিয়ে এক জায়গায় থেমে গেছে। তারপর রয়েছে একটা বড় গ্যারাজ গোছের ঘর, যাতে কয়েকটা জিপ রয়েছে, আর বাঁদিকে রয়েছে কিছু দোকান। রাস্তার দুধারেও কয়েকটা জিপ আর স্টেশন ওয়াগন দাঁড়িয়ে আছে, আর চারদিকে ঘোরাফেরা করছে নানান রঙের পোশাক পরা ছেলে মেয়ে বুড়ো বুড়ির দল। আমাদের জিপটা রাস্তার ডান দিকে একটা প্রকাণ্ড গেটের সামনে গিয়ে দাঁড়ালো। বুঝলাম এটাই রুমটেক মঠের ফটক। নিশিকান্তবাবু বোধহয় হেলমুটের খাতিরেই ইংরাজিতে বললেন, তিলামাস আর মানে ড্যান্সিং। আমরা চারজনে গাড়ি থেকে নামলাম। গেটের ভেতর ঢুকে দেখি সামনে একটা বিরাট খোলা উঠোন। সেটাকে একটা প্রকাণ্ড সাদা চাদোয়া দিয়ে ঢাকা রয়েছে। তাতে আবার গাঢ় নীল রঙের নকশা করা। এত সুন্দর চাদোয়া আমি কখনো দেখিনি। চাঁদোয়ার নিচে উঠোনের মেঝেতে লোকেরা সব ভিড় করে বাবু হয়ে বসেছে, আর পেছন দিকে একটা প্রকাণ্ড নকশা করা পর্দার সামনে ৮-১০ জন বাজিয়ের দল লাল পোশাক পরে বসেছে নাচিয়েদের ডান দিকে। শিঙাগুলোতে সবচেয়ে গম্ভীর আওয়াজ হচ্ছে। সেগুলো প্রায় ৫-৬ হাত লম্বা, আর সেগুলো বাজাচ্ছে ৮-১০ বয়সের ছেলেরা। সব মিলিয়ে একটা অদ্ভুত থমথমে অথচ জমকালো ব্যাপার। এমন জিনিস এর আগে আমি কখনো দেখিনি বা শুনিও নি। হেলমুট উঠোনে পৌঁছানো মাত্র পটাপট ছবি তুলতে আরম্ভ করে দিল। আজ তার কাঁধে ৩টে ক্যামেরা, ব্যাগটাও সঙ্গে রয়েছে। তার মধ্যে আরও ক্যামেরা আছে কিনা কে জানে। নিশিকান্তবাবু বললেন, বসবেন নাকি? আপনি কি করছেন? আমি তো জিনিস দেখা কালিম্পংয়ে দেখেছি। আমি একটু পেছন দিকটায় গিয়ে মন্দিরটা দেখে আসছি। শুনেছি ভেতরে নাকি অদ্ভুত সব কারুকার্য রয়েছে। আমি আর ফেলুদা ভিড়ের মধ্যে জায়গা করে নিয়ে মাটিতে বসে পড়লাম। ফেলুদা বলল, এসব দেখে শুনে বিংশ শতাব্দীতে বাস করছি সে কথা ভুলে যেতে হয়। গত ১,০০০ বছরে এই জিনিস কখনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। আমি বললাম, গুম্ফা বলে কেন ফেলুদা? ফেলুদা বলল, এটা ঠিক গুম্ফা নয়, গুম্ফা হলো গুহা। এটাকে বরং মঠ বা মন্দির বলা চলতে পারে। ওই যে উঠোনের দুপাশে একতলা ঘরের লাইন দেখছিস, ওখানে সব লামারা থাকে। আর লক্ষ্য কর কত বাচ্চা ছেলে রয়েছে, সব মাথা মোড়ানো, গায়ে তিব্বতী জোব্বা। এদের এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, বড় হলে সব লামাটামা হবে। মঠ আর মনেস্টারি কি এক জিনিস? হ্যাঁ, মঠ। এইটুকু বলেই ফেলুদা হঠাৎ থেমে গেল। তার দিকে চেয়ে দেখি তার চোখ দুটো কুঁচকে গেছে, তার মুখ হাঁ হয়ে গেছে। হঠাৎ কি কি মনে পড়ল ফেলুদার? মিনিটখানেক চুপ করে মাথা নেড়ে নিজের ওপর একটা ধিক্কারের ভাব দেখিয়ে ফেলুদা বলল, পাহাড়ে এলে কি তাহলে আমার বুদ্ধিটা স্লো হয়ে যায়? এই সহজ জিনিসটা বুঝতে পারিনি এতক্ষণ। কি জিনিস? জিজ্ঞেস করলাম। কোনটা বুঝতে পারোনি? সিক মনস্টার। সিক হলো সিকিম, আর মনস্টার আর মনস্টারি। থ্যাংক ইউ তপসে। সত্যিই তো বুঝতে পারা উচিত ছিল। তাহলে পুরো টেলিগ্রামটার কি মানে দাঁড়াচ্ছে? ফেলুদা পকেট থেকে তার খাতাটা বের করে সেই পাতাটা খুলে ফের পড়ল। ইয়োর সন মেবি ইজ এ সিক মনস্টার। গোড়ার দিকটায় কোনো গোলমাল নেই, ইস্টটাকে ইন করে নে। তাহলে দাঁড়াচ্ছে ইয়োর সান মেবি ইন আ সিকিম মনস্টারি। তোমার ছেলে হয়তো সিকিমের কোনো মঠে রয়েছে। ব্যাস, পরিষ্কার ব্যাপার। তার মানে সেলভাঙ্কারের যে ছেলে 14 না 15 বছর আগে বাড়ি ছেলে চলে গিয়েছিল, সে এখন এখানে রয়েছে? রাইটেক্স তো তাই বলছে।
এখন প্রাইটেক্সে কেরামতির দৌড় যে কতখানি তা তো জানি না, তবে এটা ঠিক যে সেলভাঙ্কারের যদি টেলিগ্রামে ভুল সত্ত্বেও তার মানটা আজ করে থাকে, তাহলে তার মানে আশার সঞ্চার হওয়াটা স্বাভাবিক নয়, কারণ সে ছেলেকে বড় ভালোবাসতো, অনেকদিন ধরে সে তার খোঁজ করছে। ও যেদিন একটা কোনো গুম্ফায় যাচ্ছিল, সেটাও হয়তো টেলিগ্রাম পাবার পর, তার মানে ছেলের সন্ধানে। কোয়াইট পসিবল। আর ছেলে যদি সত্যি করে থেকেই থাকে এই তল্লাটে, তাহলে অবশ্যই। ফেলুদা আবার চুপ করে গেল। মনে পড়ল শশধরবাবু বলেছিলেন, সেলভাঙ্কারের ছেলে বাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মানে সে তার বাপের শত্রু। উইল উইল উইল। ফেলুদা আপন মনে বিড়বিড় করে যাচ্ছে। সেলভাঙ্কার যদি উইলে তার ছেলেকে সম্পত্তি দিয়ে গিয়ে থাকেন, তাহলে সে অনেক টাকা পাবে। ফেলুদা ভিড়ের মধ্যে থেকে উঠে পড়ল, আর সেই সঙ্গে আমিও। বেশ বুঝতে পারলাম টেলিগ্রামের মানে করতে পেরে ফেলুদা চঞ্চল হয়ে উঠেছে। এদিকে ওদিকে দেখছে সে। ভিড়ের মধ্যে অতিব্বতী ভারতীয় চেহারা খুঁজছে কি? আমরা দুজনেই ভিড়ের দিকে চোখ রেখে এগিয়ে চললাম। বাঁ দিকের একতলা বাড়িগুলোর পাশ দিয়ে আমরা চললাম মঠের বাড়িটার দিকে, যেদিকে এই কিছুক্ষণ আগেই নিশিকান্তবাবু গেছেন। পেছন দিকটায় ক্রমে ভিড় হালকা হয়ে এসেছে। দু একজন ভীষণ বুড়ো লামাকে দেখলাম ঘরের দরজায় চৌখাটে বসে আপন মনে প্রেয়ার হুইল ঘুরিয়ে চলেছে। তাদের মুখের চামড়া এত কুচকানো যে দেখলে মনে হয় অন্তত 100 বছর বয়স হবেই। এদের বেশিরভাগেরই গোঁফদাড়ি কামানো, কিন্তু এক একজনের দেখলাম নাকের নিচে গোঁফ না থাকলেও ঠোঁটের দুপাশে সরু ঝোলা গোঁফ রয়েছে, যেমন কোনো কোনো চীনেদের থাকে। পর্দার পেছন দিক দিয়ে গিয়ে আমরা মনেস্টারির দালানের বারান্দায় পৌঁছালাম। দেওয়ালে বোধহয় বুদ্ধের জীবনী থেকেই নানা রকম ঘটনার ছবি আঁকা রয়েছে। বারান্দার পেছনে অন্ধকার হলঘর রয়েছে, তার মধ্যে সারি সারি প্রদীপের আলো জ্বলতে দেখা যাচ্ছে। একটা প্রকাণ্ড লাল কাঠের দরজা দিয়ে এই ঘরে ঢুকতে হয়। আশেপাশে প্রহরী জাতীয় কেউ নেই দেখে আমরা দুজনে চৌকাঠ পেরিয়ে হলঘরে ঢুকলাম। স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঘর, অদ্ভুত একটা ধূপের গন্ধে ভরে রয়েছে তাতে। কিন্তু অন্ধকার হলে কি হবে, তার মধ্যেই চারিদিকের রঙিন সাজসজ্জার ঝলসানি ফুটে বেরোচ্ছে। 3 তলা উঁচু সিলিং থেকে ঝুলছে লম্বা লম্বা আশ্চর্য কাজ করা সব সিল্কের নিশান। ঘরের দুদিকে রঙিন কাপড়ে ঢাকা লম্বা লম্বা বেঞ্চি পাতা রয়েছে। প্রকাণ্ড গোল ঢাকের মতো কয়েকটা জিনিস খুঁটিতে দাঁড় করানো রয়েছে। আর পেছন দিকের সবচেয়ে অন্ধকার অংশটায় লম্বা বেদিতে বসানো রয়েছে প্রকাণ্ড প্রকাণ্ড সব মূর্তি। তার কোনোটা বুদ্ধ, কোনোটা বুদ্ধ না, সেটা আমার পক্ষে বোঝা ভারী মুশকিল। কাছে গিয়ে দেখলাম এই সব বড় বড় মূর্তির পায়ের কাছে আরও অনেক ছোট ছোট মূর্তি রয়েছে। নানা রকম ফুলদানিতে ফুল রয়েছে, আর ছোট ছোট পিতলের পিতেমে আগুন জ্বলছে। এই সব জিনিস খুব মন দিয়ে দেখছি, এমন সময় হঠাৎ ফেলুদা আমার পিঠে হাত দিল। ঘুরে দেখি ও দরজার দিকে চেয়ে রয়েছে। এটা সামনের মেন গেট নয়, পাশের একটা ছোট দরজা। বাইরে আয়। দাঁতে দাঁত চেপে কথাটা বলে ফেলুদা দরজাটার দিকে এগিয়ে গেল। দরজা দিয়ে বেরিয়ে দেখি ডান দিকে ওপরে যাওয়ার সিঁড়ি রয়েছে। কোন দিকে গেল লোকটা জানি না, তবে চান্স নেওয়া ছাড়া গতি নেই। কোন লোকটা? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলাম। লাল পোশাক, দরজার বাইরে থেকে উকি দিচ্ছিল, আমি চাইতেই সটকালো। মুখটা দেখনি? আলো ছিল না। দোতলায় উঠে দেখি সামনে একটা ঘর রয়েছে, তার দরজা বন্ধ। এটাতেই কি সেই হাই পজিশনের লামা থাকেন নাকি? বাঁদিকে খোলা ছাদ, এখানে ওখানে নিশান ঝুলছে। একতলা থেকে নাচের বাজনার শব্দ আসছে, ভোঁ ভোঁ ভোঁ, ঝ্যাং ঝ্যাং ঝ্যাং। এদের নাচ নাকি একবার শুরু হলে 7 ঘন্টার আগে থামে না। আমরা ছাদ দিয়ে হেঁটে উল্টো দিকের পাঁচিলের দিকে এগিয়ে গেলাম।
পেছনে পাহাড়ের দৃশ্য আবছা কুয়াশায় ক্রমে ঢেকে আসছে। ডান দিকের মঠের পেছন দিয়ে খাড়াই পাহাড় উঠে গেছে। তার ওপর দিকটায় দেখলাম এক জায়গায় অনেকগুলো বাঁশের খুঁটিতে একসঙ্গে অনেকগুলো ভূত তাড়ানো নিশান আস্তে আস্তে কুয়াশার পেছনে লুকিয়ে যাচ্ছে। সেলভাঙ্কারের ছেলে যদি এখানে... ফেলুদার কথাটা শেষ হলো না। একটা বিকট চিৎকারে আমরা দুজনেই চমকে থ মেরে গেলাম। আরে বাবা, ও হেল্প হেল্প! এই যে নিশিকান্তবাবুর গলা। আর কিছু ভাববার আগেই ফেলুদা দেখি দৌড় দিয়েছে। সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে মঠের পেছন দিকের দরজা খুঁজে বার করতে সময় লাগলো 1 মিনিটেরও কম। দরজার বাইরে বেরিয়ে দেখি 10 হাতের মধ্যেই পাহাড় খাড়াই উঠে গেছে। হ্যান্টিং বুট আজও পায়ে ছিল, তাই উঠতে কোনো অসুবিধা হলো না। কোন দিকে যেতে হবে সেটা মোটামুটি আন্দাজ করতে পারছি, কারণ হেল্প হেল্প চিৎকারটা এখনও আমাদের হেল্প করছে। খানিক দূর উঠে একটা ফ্ল্যাট জায়গা দিয়ে এগিয়ে গিয়ে যেখানে পৌঁছালাম সেটা পাহাড়ের কিনারা, তারপরেই খাদ। তবে সে খাদ বেশি দূর নামেনি, বড়জোর 100 ফুট, আর তাও ধাপে ধাপে। এরই একটা ধাপে বোধহয় 2 হাতের বেশি চওড়া নয়। একটা গাছকে আঁকড়ে ধরে ঠিকরে বেরিয়ে আসা চোখ ওপরের দিকে করে ঝুলে আছেন নিশিকান্ত সরকার। আমাদের দেখেই ভদ্রলোক দ্বিগুণ জোরে চিৎকার করে উঠলেন, মরে গেলুম, বাঁচান! নিশিকান্তবাবুকে উদ্ধার করা ফেলুদার পক্ষে এমন কিছু একটা কঠিন ব্যাপার ছিল না, কিন্তু মুশকিল হলো এই যে তাকে জাপটে ধরে টেনে তোলা মাত্র ভদ্রলোক চোখ উল্টে ভিড়মি দিলেন। অবশ্যই জিপে এনে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরে এলো। কি ব্যাপার বলুন তো? ফেলুদা জিজ্ঞেস করল। নিশিকান্তবাবু কোকানির সুরে বললেন, আরে মশাই, কি আর বলবো, এই এতখানি পথ একটু হালকা হবার দরকার হয়ে পড়েছিল। তা ধর্মস্থান, ও মানুষ, মানে যাকে বলে মনাস্ট্রি, তাই ভাবলুম পেছন দিকটায় গিয়ে দেখি, ঝোপঝাড়ের তো অভাব নেই, তা জায়গাও পেলুম সুটেবল, কিন্তু আমাকে যে আবার ফলো করছে তা কি করে জানবো বলুন? পেছন থেকে এসে ধাক্কা মারলো? 100%। কি মানে সাংঘাতিক ব্যাপার বলুন তো। নেহাত হাতের কাছে একটা গাছ পেলুম বলে, নইলে তিব্বতী শাসানি তো, মানে অক্ষরে অক্ষরে। লোকটাকে দেখেছেন? পেছন দিক থেকে এসে ধাক্কা মারলে আবার দেখা যায় নাকি? এই দুর্ঘটনার পর রুমটিকে থাকার আর কোনো মানে হয় না, হয়তো নিরাপদ নয়। তাই আমরা আবার বাড়ি মুখে রওনা দিলাম। হেলমুটের একটু আফসোস হলো, কারণ ও বলল ছবি তোলার এত ভালো সাবজেক্ট ও এসে অবধি আর পায়নি। তবে নাচ আগামীকালও হবে, তাই ইচ্ছে করলে আর একবার আসতে পারে। ফেলুদা অনেকক্ষণ চুপ করেছিল, বোধহয় চিন্তা করছিল, কারণ ঘটনা এত দ্রুত ঘটে চলেছে, ওর মতো পরিষ্কার মাথাও হয়তো গুলিয়ে আসছিল। এবার সে নিশিকান্তবাবুকে উদ্দেশ্য করে বলল, মশাই, আপনার একটা দায়িত্ব আছে, সেটা বোধহয় বেশ ভালো করেই বুঝতে পারছেন। দায়িত্ব? ভদ্রলোকের গলা দিয়ে যেন পুরো আওয়াজ বেরোচ্ছে না। আপনি কার পেছনে লেগেছেন সেটা না বললে তো কে আপনার পেছনে লেগেছে সেটা বলা যাবে না। নিশিকান্তবাবু ঢোক গিলে 2 হাত তুলে কান মুলে বললেন, কি সাক্ষী করে বলতে হবে বলুন? আমি বলছি, জ্ঞান তো আমি কোনো লোকের কোনো অনিষ্ট করিনি, কারুর পেছনে লাগেনি, এমনকি কারুরও বদনাম পর্যন্ত করিনি। আপনার কোনো যমজ ভাইটাই নেই তো? আজ্ঞে না স্যার, আই অ্যাম অনলি অফস্প্রিং। মিথ্যা বললে অবশ্য আপনিই ঠকবেন, কাজে ধরে নিচ্ছি আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু... ফেলুদা চুপ করে গেল, আর সেই যে চুপ করলো সে একেবারে ডাকবাংলো পর্যন্ত। ডাকবাংলোতে এসে হেলমুট গাড়ি থেকে নেমে জিপের ভাড়ার শেয়ার দিতে যাওয়াতে ফেলুদা বাধা দিল। তোমাকে তো আমরা ইনভাইট করে এনেছি, আর তুমি আমাদের দেশে অতিথি, কাজেই তোমার পয়সা তো আমরা নেব না। অলরাইট, হেলমুট হেসে বলল, তাহলে একটু বসে চা খেয়ে যাও।
নিশিকান্তবাবু আপত্তি নেই দেখে আমরা তিনজনেই জিপটাকে পাওনা চুকিয়ে ছেড়ে দিয়ে বাংলোয় হেলমুটের ঘরে গিয়ে হাজির হলাম। তিনজনে চেয়ারে বসেছি। হেলমুট ঘাট থেকে ক্যামেরা নামিয়ে টেবিলের ওপর রেখে চায়ের অর্ডার দিতে যাবে, এমন সময় একটা আওয়াজ পেয়ে দরজার দিকে চেয়ে দেখি একজন অদ্ভুত ভদ্রলোক বাইরে বেরিয়ে হেলমুটের দিকে চেয়ে এসে হ্যালো বললেন। ভদ্রলোকের মুখে কাঁচা পাকা চাপ দাড়ি, মাথায় কাঁচা পাকা চুল প্রায় কাঁধ অবধি নেমেছে, গায়ের ওপর দিকে একটা গলাবন্ধ ঢলঢলে অরেঞ্জ রঙের সিকিম জ্যাকেট, আর তলার দিকে ঢিলে ফ্ল্যানেলের পাতলুন। তার হাতে একটা বেশ বড় হলদে লাঠিও রয়েছে, যাকে বোধহয় বলে যষ্টি। হেলমুট আমাদের দিকে ফিরে বললেন, পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর বৈদ্য। আপনাদের দেখিয়ে বাঙালি মনে হতেছে। ডাক্তার বৈদ্য ঠিক আমার পাশের চেয়ারটায় বসলেন। ফেলুদা বলল, ঠিকই বলেছেন, আপনার কথা আমরা আগেই হেলমেটের কাছে শুনেছি। হেলমুট ইজ আ নাইস বয়। ভদ্রলোক ইংরাজি, বাংলা, হিন্দি 3 রকমের ভাষা মিশিয়ে কথা বলে গেলেন। তবে হেলমুটকে আমি বলেছি যে এদেশের একটা সংস্কারের কথা ও যেন না ভোলে। এরা বিশ্বাস করে যে যার যত বেশি ছবি তোলা হবে তার তত বেশি আয়ু কমে যাবে। কারণ এই যে আমি, এই আমার খানিকটা যদি অন্য কোনো বস্তুতেও থেকে থাকে, তার মানে আমার ভাইরাল ফোর্সের খানিকটা নিশ্চয়ই সেই অন্য বস্তুর মধ্যেও রয়েছে, এবং সেই পরিমাণে আমার নিজের ভাইটাল ফোর্সও নিশ্চয়ই কমে যাচ্ছে। আপনিও কি এতে বিশ্বাস করেন? ফেলুদা জিজ্ঞেস করলো। করলেই বা কি? ডক্টর বৈদ্য হেসে বললেন, হেলমুট কি আর আমার ছবি তুলতে বাদ রেখেছে? তবে কোনো জিনিস পরীক্ষা করে দেখার আগে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা ওঠে না। এখনও অনেক জিনিস শিখতে বাকি আছে, অনেক কিছু জানতে হবে, অনেক পরীক্ষা করতে হবে। ফেলুদা বলল, কিন্তু আপনি তো সেসব না করেই অনেক দূর অগ্রসর হয়েছেন বলে মনে হয়। শুনলাম আপনি ভবিষ্যৎ বলে দিতে পারেন, মৃত ব্যক্তির আত্মার সঙ্গে কথাবার্তা বলতে পারেন। সব সময় না। বৈদ্য একটু মুচকি হাসলেন। পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা নির্ভর করে। কিছু জিনিস খুব সহজে বলে দেওয়া যায়, যেমন। বৈদ্য নিশিকান্তবাবুর দিকে আঙুল দেখালেন। ওই ভদ্রলোকটি কোনো কারণে অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছেন। নিশিকান্তবাবু জিভ দিয়ে ঠোঁট চাটলেন। ফেলুদা বলল, আপনি ঠিকই বলেছেন, ওকে একজন অজ্ঞাত ব্যক্তি মৃত্যু ভয় দেখাচ্ছে। সেটা কে বলতে পারেন? ডক্টর বৈদ্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন। তারপর চোখ খুলে জানলা দিয়ে বাইরের পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, এজেন্ট। এজেন্ট? ফেলুদা প্রশ্ন করল। হ্যাঁ, এজেন্ট। মানুষ অন্যায় করলে তার শাস্তি হবেই। অনেক সময় ভগবান নিজেই শাস্তি দেন, আবার অনেক সময় তার এজেন্টরা এই কাজটা করে। নিশিকান্তবাবু হঠাৎ কাঁপা গলায় বলে উঠলেন, দ্যাট ইজ অল, আমি আর শুনতে চাই না। বৈদ্য হেসে বললেন, আমি জোর করে কাউকে কিছু শোনাই না। ইনি জিজ্ঞেস করলেন তাই বললাম। স্বেচ্ছায় লব্ধ জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞানের কোনো মূল্য নেই। তবে একটা কথা বলতে চাই, বাঁচতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে। কাইন্ডলি এক্সপ্লেন, বললেন নিশিকান্তবাবু। এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। চা এসে গিয়েছিল।
হেলমুট নিজেই চা ঢেলে সবাইকে জিজ্ঞাসা করে দুধ চিনি মিশিয়ে আমাদের হাতে হাতে পেয়ালা তুলে দিল। চায়ে চুমুক দিয়ে ফেলুদা বলল, আপনাদের সঙ্গে তো মিস্টার সিলভাঙ্কারের আলাপ হয়েছিল। বৈদ্য মাথা নেড়ে বললেন, বড় দুঃখের ব্যাপার। আমি ওকে সতর্ক করে দিয়েছিলাম যে ওর সময়টা ভালো যাচ্ছে না। অবশ্যই অকস্মাৎ মৃত্যুর ব্যাপারে তো কারুর কোনো হাত নেই। দোরম পোড়ং বিংচিতিতে বলেইছে, হেম দোরংমং দর্চি সিংচিয়াম ওম পিরিয়াং হতরি বিচিয়াচিয়াং। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে চা খেলাম। হেলমুট এই ফাঁকে তার টেবিলটা গোছগাছ করে নিল। নিশিকান্তবাবু চায়ের পেয়ালা হাতে করে বসে আছেন। বুঝতে পারছি তার চা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু খাবার কথাটা তার যেন মনেই আসছে না। এর মধ্যে নিশ্চিন্ত দেখলাম ফেলুদাকে, কিংবা তার মনে উদ্বেগ থাকলেও সেটা সে একেবারেই বাইরে প্রকাশ করছে না। দিব্যি একটার পর একটা বিস্কুট খেয়ে চলেছে। বাইরে রোদ পড়ে আসছে। হেলমুট সুইচ টিপল, কিন্তু বাতি জ্বলল না। কি ব্যাপার? নিশিকান্তবাবু বললেন, পাওয়ার গেছে, এটা প্রায়ই ঘটে। বেয়ারাকে মোমবাতি দিতে বলে হেলমুট ঘর থেকে বেরিয়ে গেল। এবার ফেলুদা ডক্টর বৈদ্যকে আরেকটা প্রশ্ন করল, মিস্টার সিলভাঙ্কারের মৃত্যু কি সত্যি আকস্মিকভাবে হয়েছিল বলে আপনার বিশ্বাস? ডক্টর বৈদ্য হাতের পেয়ালার সামনের বেতের টেবিলের ওপর রেখে হাত দুটোকে পেটের ওপর জড়ো করে বললেন, এ কথার উত্তর তো শুধু একজনই দিতে পারে। কে? ফেলুদা জিজ্ঞাসা করল। যে মৃত একমাত্র সেই সর্বজ্ঞ। তারই কাছে অজানা কিছু নেই। আমাদের জীবৎকালে অজস্র অবান্তর জিনিস আমাদের জ্ঞান ও অনুভূতির পথে বাধা সৃষ্টি করে। ওই যে জানলা খোলা রয়েছে, সে জানলা দিয়ে আমরা দূরের পাহাড় দেখতে পাচ্ছি, আকাশের দেখতে পাচ্ছি, পাহাড়ের গায়ে গাছপালা বাড়িঘর সব দেখতে পাচ্ছি, আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এসব হলো অবান্তর জিনিস, নির্ভেজাল জ্ঞানের পথে এসব দৃশ্যবস্তু বাধা স্বরূপ। অথচ জানলা যদি বন্ধ করে দিই তাহলে কি দেখব? ঘরে যদি আলো না থাকে তাহলে বাইরের আলোর পথ বন্ধ করে দিলে কি থাকে? অন্ধকার। জীবন হলো আলো, আর জীবন হলো ওই জানলা দিয়ে দেখা দৃশ্য, যা আমাদের প্রকৃত জ্ঞানের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর মৃত্যু হলো বন্ধ জানলার ফলে যে অন্ধকার, সেই অন্ধকার। এই অন্ধকারের ফলে আমাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। মৃত্যুই হলো আমাদের অন্ধকারের চরম অবস্থা। এত বড় বক্তৃতা একটানা শুনে একটু বুঝতে কষ্ট হচ্ছিল, কিন্তু ভরসা ছিল যে ফেলুদা নিশ্চয়ই সব বুঝতে পারবে। ও বলল, তাহলে আপনার মতে মিস্টার সিলভাঙ্কারই একমাত্র জানেন তার মৃত্যু কীভাবে হয়েছিল? মৃত্যুর মুহূর্তটিতে হয়তো জানতো না, কিন্তু এখন নিশ্চয়ই জানে। কেন বলতে পারি না, আমার একটু গা ছমছম করতে শুরু করেছিল। হয়তো অন্ধকার বেড়ে আসছে বলেই। আর মৃত্যু নিয়ে এত কথাবার্তা, ডক্টর বৈদ্যর চশমার কাছে বেগুনি মেঘে ভরা আকাশের ছায়া, আর তার অস্বাভাবিক রকম কাঁপা কাঁপা গলার স্বর, এমনকি তার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটাও কেমন জানি থমথমে মনে হচ্ছিল। বেয়ারা ঘরে এসে চায়ের জিনিসপত্র তুলে নিয়ে তার জায়গায় টেবিলের ওপর একটা জ্বালানো মোমবাতি রেখে চলে গেল। ফেলুদা সবাইকে চারমিনার অফার করলো, আর সবাই রিফিউজ করলো। তখনও একাই একটা সিগারেট ধরিয়ে পরপর দুটো রিং ছেড়ে বলল, মিস্টার সিলভাঙ্কারের মতামতটা জানতে পারলে মন্দ হতো না। ফেলুদা অবশ্যই প্ল্যানচেট নিয়ে বই পড়েছে। ও বলে যে জিনিসে বিশ্বাস নেই সেই নিয়ে বইও পড়া উচিত না, এ কথাটা আমি মানি না। কারণ যে বইটা লিখেছে তার মতামতটা জানা মানে মানুষের চিন্তাধারার একটা বিশেষ দিক সম্বন্ধে জানা।
ক্রাইম নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করবে তাদের মানুষ সম্বন্ধে জানতেই হবে। আর মানুষ বলতে সব রকম মানুষই বোঝায়, কাউকেই বাদ দেওয়া চলে না। ডাক্তার বৈদ্য কিছুক্ষণ চোখ বন্ধ করেছিলেন। হঠাৎ চোখ দুটো খুলে হাত দুটো ওপরে তুলে বললেন, দরজা এবং জানলা দুটো বন্ধ করুন। কথাটা বললেন হুকুম করার ভঙ্গিতেই, আর সেই হুকুম পালন করলেন নিশিকান্তবাবু। মনে হলো তিনি যেন হিপনোটাইজ হয়ে প্রায় যন্ত্রের মানুষের মতোই কাজটা করলেন। জানলা বন্ধ করার সঙ্গে সঙ্গে মোমবাতির আবঝা হলদে আলো ছাড়া ঘরে আর কোনো আলোই রইল না। আমরা সবাই বেতের টেবিলটাকে ঘিরে বসেছিলাম। আমার ডান পাশে বৈদ্য, বাঁ পাশে ফেলুদা, ফেলুদার অন্য পাশে নিশিকান্তবাবু, আর তার পাশে একটা মোড়ায় হেলমুট। ডাক্তার বৈদ্য এবার বললেন, তোমাদের হাতগুলো উপর করে টেবিলের ওপর রাখো। প্রত্যেকের হাত তার দুপাশের লোকের হাতের সঙ্গে ঠেকে থাকা চাই। ডক্টর বৈদ্য এতক্ষণ আমাদের আপ আর আপনি করেই বলছিলেন। এবার দেখলাম তুম আর তুমি আরম্ভ করলেন। আমরা একে একে সবাই পরস্পরের সঙ্গে হাত ঠেকিয়ে টেবিলে রাখলাম। সব শেষে ডক্টর বৈদ্য আমার আর হেলমুটের হাতের মাঝখানে তার নিজের হাত দুটো গুজে দিলেন। ৫-১০-৫০টা উপর করা হাতের আঙুল এখন ফুলের পাপড়ির মতো মোমবাতিটাকে গোল করে ঘিরে বেতের টেবিলের ওপর রাখা হয়েছে। তোমরা সবাই একদৃষ্টে মোমবাতির শিখার দিকে চেয়ে সেলভাঙ্করের মৃত্যুর কথা চিন্তা করো। ঘরে বাতাস ঢোকার কোনো রাস্তা নেই, তাই মোমবাতির শিখা একেবারে স্থিরভাবে জ্বলছে। অল্প অল্প করে মোম গলে বাতির গা বেয়ে গড়িয়ে বেতের বেনুনির ওপর জমা হচ্ছে। একটা ফড়িং জাতীয় পোকা ঘরের ভেতর ছিল, সেটা বাতির শিখার চারিদিকে পাক খেতে আরম্ভ করলো। কতক্ষণ যে এইভাবে বাতির দিকে চেয়েছিলাম জানি না। সত্যি বলতে কি, ২-১বার যে আর চোখে ডক্টর বৈদ্যর দিকে চেয়ে দেখিনি তা নয়, কিন্তু সেটা তিনি নিশ্চয়ই বুঝতে পারেননি, কারণ তার চোখ বন্ধ। হঠাৎ যেন অনেক দূর থেকে গলার স্বর আসছে। এইভাবে চিচি করে ডক্টর বৈদ্যর মুখ থেকে কথা বেরোলো, What do you want to know? ফেলুদা বলল, সিলভাঙ্কার কি অ্যাক্সিডেন্টে মরেছিল? আবার চিচি করে গলার উত্তর এলো, নো। তাহলে কিভাবে মরেছিলেন তিনি? কিছুক্ষণ সব চুপ। এখন আমরা সবাই মোমবাতি ছেড়ে ডক্টর বৈদ্যর মুখের দিকে চেয়ে আছি। তার চোখ বন্ধ, মাথা পেছন দিকে হেলানো। হেলমুট দেখলাম তার নীল নিষ্পলক চোখে ডক্টর বৈদ্যকে দেখছে। নিশিকান্তবাবু কুতকুতে চোখও তারই দিকে। ঘরে হঠাৎ এক ঝলক নীল আলো, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। এবার আরও পরিষ্কার গলায় উত্তর এলো, মার্ডার। মার্ডার? এটা নিশিকান্তর গলা, শুকিয়ে খসখসে হয়ে গেছে। কথাটা একটানা বলতে পারলেন না তিনি। বললেন, মার্ডার। কে খুন করেছিল বলা সম্ভব কি? আবার ফেলুদাই প্রশ্ন করল। আমার বুকের ভেতরে অসম্ভব ঢিপঢিপানি আরম্ভ হয়েছে। নিশিকান্তবাবুর মতো আমারও গলা শুকিয়ে এসেছে। নেহাত কথা বলতে ইচ্ছে না বলে, না হলে আমিও ধরা পড়ে যেতাম। আবার কিছুক্ষণের জন্য সব চুপ। ফেলুদা দেখলাম একদৃষ্টে ডক্টর বৈদ্যর হাতের দিকে দেখছে। ভদ্রলোক কয়েকবার খুব জোরে জোরে, যেন বেশ কষ্ট করে নিঃশ্বাস নিলেন। তারপর উত্তর এলো, বীরেন্দ্র। বীরেন্দ্র? সে আবার কে? ফেলুদা নিশ্চয়ই এটা জানতে চাইতো, কিন্তু ডক্টর বৈদ্য হঠাৎ তার হাত দুটো টেবিলের ওপর থেকে তুলে নিয়ে চোখ খুলে বললেন, A glass of water, please. হেলমুট মোড়া থেকে উঠে গিয়ে তার টেবিলের ওপর রাখা ফ্লাস্ক থেকে গেলাসে জল ঢেলে বৈদ্যকে দিল।
ভদ্রলোকের জল খাওয়া শেষ হলে পর ফেলুদা বলল, বীরেন্দ্র যে কে সেটা বোধহয় জানার কোনো সম্ভাবনা নেই। উত্তর এলো হেলমুটের কাছ থেকে। বীরেন্দা মিস্টার সেলভাঙ্কারের ছেলের নাম। আমাকে বীরেন্দ্রের কথা বলেছিলেন তিনি, একবার নয় অনেকবার। জানলা খুলে দিতে গিয়ে দেখি বাইরে ইলেকট্রিকের আলো দেখা যাচ্ছে। হেলমুটও বোধহয় দেখেছিল, কারণ ও সুইচ টিপে দিল আর ঘরের বাতি জ্বলে উঠল। ঘড়িতে দেখি 6:45। আমরা সকলেই উঠে পড়লাম। ডক্টর বৈদ্য নিশিকান্তবাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনাকে খুব নার্ভাস লোক বলে মনে হচ্ছে। নিশিকান্তবাবু একটু হেঁ হেঁ করলেন। যাকে ডক্টর বৈদ্য বললেন, মনে হয় আপনার ফাঁড়া কেটে গেছে। ওহ! আহ্লাদে হাঁপ ছেড়ে নিশিকান্তবাবু তার সবকটা দাঁত বার করে দিলেন। ফেলুদা বলল, আপনি কদিন আছেন? ডক্টর বৈদ্য বললেন, কাল দিনটা ভালো থাকলে পেমিয়াংচি যাওয়ার ইচ্ছে আছে। ওখানকার মনাস্টারিতে অনেক পুঁথিপত্র আছে শুনেছি। আপনি কি তিব্বত নিয়ে পড়াশুনো করছেন? প্রাচীন সভ্যতা বলতে তো ওই একটিই বাকি আছে। মিশর, ইরাক, মেসোপটেমিয়া এসব তো বহুকাল আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতবর্ষে কি আছে বলুন? সবই পাঁচমেশালি। যা ছিল তিব্বতেই ছিল, একেবারে খাঁটি অবস্থায়, এই সেদিনও পর্যন্ত। এখন তো আর তিব্বতে যাওয়ার কোনো মানে হয় না। সৌভাগ্যক্রমে এই সিকিমের মঠগুলোতে সেই পুরনো সভ্যতার কিছুটা আভাস পাওয়া যায়। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাত্রে নির্ঘাত বৃষ্টি হবে, আকাশ কালো, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। ডক্টর বৈদ্য বললেন, আপনারাও এসে পড়ুন না পেমিয়াংচি। ফেলুদা বলল, ঠিক কালই যেতে পারবো বলে মনে হয় না। আপনি তো কয়েকদিন থাকবেন ওখানে। অন্তত 3-4 থাকার ইচ্ছে আছে। তাহলে হয়তো দেখা হতে পারে, কারণ পেমিয়াংচির কথা অনেকেই বলেছে। গেলে কিছু নুন সঙ্গে নিতে ভুলবেন না। ডক্টর বৈদ্য হেসে বললেন, নুন? জোক ছাড়াতে হলে নুন ছাড়া গতি নেই। আমাদের হোটেলটা অন্য দিক দিয়ে খুব একটা কিছু না হলেও রান্নাটা এখানে বেশ ভালোই হয়, বিশেষ করে পাঁঠার মাংসের ঝোল। আমি আর ফেলুদা দুজনেই রাত্রে রুটি খাই, আর নিশিকান্তবাবু দুবেলাই ভাত খান। আজ 3 জনে একসঙ্গে খেতে বসেছি। নিশিকান্তবাবু একটা নলি হাড় চুষে চোঁ করে মেরোবার করে খেতে খেতে বললেন, ডিসেন্ট লোক মশাই। ডক্টর বৈদ্যের কথা বলছেন? ফেলুদা জিজ্ঞাসা করল। আশ্চর্য ক্ষমতা, কীরকম সব বলে বলে দিলেন। ফেলুদা হেসে ঠাট্টার সুরে বলল, আপনার তো ভালো লাগবেই। বলেছে ফাড়া কেটে গেছে, আর কি চাই? আপনার বুঝি ওর কথাগুলো বিশ্বাস হয়নি? কথাগুলো যদি ফলে যায় তাহলে হবে নিশ্চয়ই। এখন তো সে স্টেজে পৌঁছয়নি। এমনিতে এসব লোকের উপর চট করে শ্রদ্ধা হওয়া কঠিন। এত বুজরুকের দল আছে এ লাইনে। কিন্তু সত্যি করে গুণী লোকও তো হতে পারেন। এর কথাবার্তার স্টাইলই আলাদা, শুনলে ইমপ্রেসড হতে হয়। আর যদি ধরুন গিয়ে মার্ডার হয়েই থাকে। ফেলুদা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিল।
কেন সেটা বুঝতে পারলাম না। হয়তো মনের মধ্যে কোনো খটকা রয়েছে। এত ভালো মাংস খাবার সময়ও তার চোখ থেকে ভ্রুকুটি যেতে চাইছে না। মার্ডারের কথা বললে সেটা আপনার বিশ্বাস হয়? নিশিকান্তবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, হয় হয়? হয় কেন বলুন তো? কারণ আছে। এর বেশি আর ফেলুদা কিছু বলল না। খাবার পরে কালকের মতোই দুজনে পান কিনতে বেরোলাম। বৃষ্টি এখনও থামেনি, তবে বাতাস একদম বন্ধ হয়ে গেছে। আজ আমাদের হোটেলের সামনে দিয়ে দু একজন নতুন মুখকে হাঁটতে দেখলাম। তারা সবাই বিদেশি, বোধহয় আমেরিকান। এই সব বিদেশি ট্যুরিস্টরা সাধারণত এসে নরখিল বলে একটা হোটেলে থাকে। ওটাই এখানকার সবচেয়ে বড় হোটেল। ফেলুদা পান খেয়ে রাস্তায় পায়চারি করতে আরম্ভ করেছিল। হঠাৎ থেমে বলল, সময় নষ্ট করে লাভ নেই, কিছু ক্যালকুলেশন আছে, সেরে ফেলিগে। তুই বরং এক কাজ কর, কাছাকাছির মধ্যে একটু ঘুরে আয়। আমি আধ ঘন্টা আনডিস্টার্ব কাজ করতে চাই। ফেলুদা হোটেলে ফিরে গেল। ওর কাছে ব্যাঘাত করার ইচ্ছে বা সাহস কোনোটাই আমার নেই, বিশেষ করে তদন্তের এই জট পাকানো অবস্থায়। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোক বেশি নেই। হোটেলের কাছেই একটা বন্ধ দোকানের সামনে কয়েকটা নেপালি গোল হয়ে বসে জুয়া খেলছে। মাঝে মাঝে ঘুঁটি নাড়ার শব্দ আর তাদের চিৎকার শোনা যাচ্ছে। আমি শহরের দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে অনেক দূর থেকে মেঘের গর্জন। তবে মনে হয় না বৃষ্টি খুব শিগগিরই আসবে। ধীরে ধীরে তোড়জোড় চলছে, নামবে গিয়ে হয়তো সেই মাঝরাত্রে। রাস্তার বাতিগুলোর খুব জোর নেই, আর ওপর দিক থেকে পড়ে বলে চেনা লোকের মুখ চিনতে সময় লাগে। উল্টো দিক থেকে কে যেন আসছে, এখনও প্রায় 20-30 গজ দূরে। এবার একটা আলোর তলায় এসে পড়াতে মাথার ব্রাউন চুলটা চকচক করে উঠল। পরের আলোটায় পরিষ্কার চিনতে পারলাম হেলমুটকে। সে অন্যমনস্কভাবে মাটির দিকে চেয়ে হাঁটছে। এখন 10 হাতের মধ্যে হেলমুট, তার ভুরু কুচকানো, হাত দুটো প্যান্টের পকেটে গোজা। হেলমুট আমার পাশ দিয়ে গটগটিয়ে হেঁটে চলে গেল, অথচ আমাকে যেন দেখতেই পেল না। আমি মুখ ঘুরিয়ে হতভম্বভাবে কিছুক্ষণ ওর ক্রমে ছোট হয়ে যাওয়া চেহারাটার দিকে চেয়ে রইলাম। তারপর আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিলাম। ঘরে এসে দেখি ফেলুদা বুকের ওপর খাতা খুলে চিত হয়ে খাটে শুয়ে আছে। বললাম, আধ ঘন্টা হয়ে গেছে ফেলুদা। ফেলুদা বলল, সাসপেক্টেড তালিকাটা আপ টু ডেট করে ফেললাম। আমি বললাম, বীরেন্দ্র সেলভাঙ্কারের যে সাসপেক্ট সেটা তো আগেই জানতাম, শুধু নামটা জানা ছিল না। ডক্টর বৈদ্য কি সাসপেক্ট? ফেলুদা একটু হেসে বলল, হ্যাঁ, লোকটা ভেলকি দেখিয়েছে ভালোই, অবশ্যই এমন ভেলকি যে সম্ভব নয় তা বলছি না। আর আজকের ব্যাপারে একটা জিনিস মনে রাখা দরকার যে বৈদ্য সেলভাঙ্কারের সঙ্গে আলাপ হয়েছিল। সেলভাঙ্কার ওকে কী বলেছিল না বলেছিল সেটা না জানা অবধি ওই বৈদ্য ভণ্ড বৈদ্য না খাঁটি বৈদ্য সেটা জানা যাবে না। কিন্তু নিশিকান্তবাবুর ব্যাপারটা যে বলে দিল। জলের মতো সোজা। নিশিকান্ত যে রেটে নোখ কামড়াচ্ছিল তার নার্ভাসনেস বুঝতে অলৌকিক ক্ষমতার দরকার হয় না। আর মার্ডার? মার্ডার না বলে স্বাভাবিক মৃত্যু বললে নাটক জমে না। লোকটা এসেনশিয়ালি নাটকে। অনেক গুণী লোকই নাটকে হয়, অভিনয় পছন্দ করে, লোককে চমকে দিতে ভালোবাসে। এটা মানুষের অনেকগুলো স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে একটা। তাহলে সাসপেক্ট কাকে বলতে হয়? যথারীতি সকলকেই। ডাক্তার বৈদ্য? হোয়াই নট? মৃত্যুর কথাটা ভুলিস না। আর হেলমুট? আমি হেলমুটের ঘটনাটা বললাম। ফেলুদা কিন্তু খুব বেশি অবাক হলো না, বলল, হেলমুটের যে রহস্যময় চরিত্র সেটা আগেই বুঝেছি। ও বলছে প্রফেশনাল ফটোগ্রাফার,
সিকিম সম্পর্কে একটা ছবির বই করছে, অথচ রুমটেকে যে এত বড় একটা উৎসব হচ্ছে সে খবরটা সে জানতো না। এখানেই তো খটকার কারণ হয়ে রয়েছে রে। তার মানে কি হতে পারে? তার মানে এই যে ওর ওখানে থেকে যাওয়ার অন্য কোনো একটা কারণ রয়েছে, যেটা ও আমাদের কাছে প্রকাশ করছে না। ফেলুদা আরও কিছুক্ষণ ধরে খাতায় হিজিবিজি লিখল। আমি আকাশ পাতাল ভেবেও এই সব ঘটনার জট ছাড়াতে পারলাম না। আমরা এর আগেও অদ্ভুত সব রহস্যের জালে জড়িয়ে পড়েছি, কিন্তু কোনোটারই সমাধান এত কঠিন বলে মনে হয়নি। একবার মনে হলো ফেলুদার পুলিশে খবর দেওয়া উচিত। ও একা কেন সমস্ত ব্যাপারটা ঘাড়ে নিচ্ছে? সেলভানকারকে যেই খুন করুক না কেন, সে যে একটা ডার্ক সাইডে ক্রিমিনাল তাতে কোনো সন্দেহ নেই। যদি সেই লোক ফেলুদা তদন্তের কথা জেনে ফেলে আর ওকে ঘায়েল করার চেষ্টা করে। কিন্তু তারপরেই আবার মনে হলো, পুলিশ যদি ফেলুদার আগে খুনিকে ধরে ফেলে তাহলে সেটা আমার মোটেই ভালো লাগবে না। তার চেয়ে ফেলুদা যা করছে তা একাই করুক। যদি ও এই ধরনের কঠিন রহস্যের সমাধান করতে পারে তাহলে ওর গৌরব 50 গুণ বেড়ে যাবে। 11:15 সময় নিশিকান্তবাবু দরজায় টোকা মেরে গুড নাইট করে গেলেন। আমি কিছুক্ষণ গল্পের বইটা পড়ার চেষ্টা করলুম। জুল ভার্নের কার্পেথিয়ান কাসেল। জানি খুব ইন্টারেস্টিং বই, কিন্তু তাও মন বসল না। কিছুক্ষণ পরে বই বন্ধ করে চোখ বুঝলুম। ঘুম আসার আগে পর্যন্ত মাঝে মাঝে চোখ খুলে দেখেছি ফেলুদা তার খাতায় নোট করে চলেছে। মনে যত দুশ্চিন্তাই থাকুক না কেন, রাত্রে একবারও ঘুম ভাঙেনি। সকালে যখন উঠেছি তখন জানলা দিয়ে পাহাড়ের গায়ে রোদ দেখা যাচ্ছে। ফেলুদা ঘরে নেই, বোধহয় স্নান করতে গেছে। যেখানেই যাক, যাবার আগে তার খাটের ওপর একটা সাদা কাগজ অ্যাস্ট্রে চাপা দিয়ে রেখে গেছে, বোধহয় আমারই দেখার জন্য। কাগজটা হাতে নিয়ে দেখলাম, তাতে লেখা রয়েছে আমাদের চেনা একটা তিব্বতী কথা, যার মানে হলো মৃত্যু। আসলে ফেলুদা বাথরুমে যায়নি। ও খুব ভোর থাকতে উঠে নিচে চলে গিয়েছিল একটা টেলিফোন করতে, বোম্বেতে ট্রাঙ্ক কল। আমি স্নান টান সেরে নিচে গিয়ে দেখি ফেলুদা টেলিফোনে কথা বলছে। শেষ হলে পর জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, শশধরবাবু বোম্বেতে নেই, আজ ভোরেই বেরিয়ে পড়েছেন, বোধহয় এখানেই আসছেন। আমার আগের টেলিগ্রামটা হয়তো কাজ হয়েছে। চা খেতে খেতে ফেলুদা বলল, আজ একটা এক্সপেরিমেন্ট করব। মনে হচ্ছে একটা ব্যাপারে একটু ছেলেমানুষি করে ফেলছি, সেটা সত্যি কিনা পরীক্ষা করে দেখতে হবে। এক্সপেরিমেন্টে কি সেটা আগে থেকে জিজ্ঞেস করতে সাহস হলো না। কোথায় সেটা হবে জিজ্ঞেস করাতে ফেলুদা বলল তার জন্য একটা নিরিবিলি জায়গা চাই। নিরিবিলি ঘর হলে হবে কিনা জিজ্ঞেস করাতে ফেলুদা চটে গিয়ে বলল, তোর মুন্ডু, ঘর তো হোটেলেই রয়েছে, চাই একটা রাস্তা যেখানে লোকজনের ভিড় নেই, কারণ লোকে দেখে ফেললে ভাববে পাগল। একবার নাথুরারের দিক থেকে দেখতে হবে। সত্যি বলতে কি এই দুদিনে গ্যাংটকের একটা মাত্র রাস্তা ছাড়া আর বিশেষ কিছুই দেখা হয়নি, তাই একটু হেঁটে বেড়ানোর ছুতে পেয়ে ভালোই লাগছিল। হোটেল থেকে বেরিয়েই ডক্টর বৈদ্যর সঙ্গে দেখা হয়ে গেল। রোদের বেশ ঝাঁঝ, তাই ভদ্রলোক দেখি সানগ্লাস পরেছেন। বললেন, কোথায় চললেন আপনারা? ফেলুদা বলল, শহরটা দেখাই হয়নি, ভাবছিলাম একটু ওপর দিকটায় যাব, প্যালেসের ওদিকে। আমি যাচ্ছি গাড়ির সন্ধানে। আজ দিনটা ভালো আছে। আ গুড ডে টু মেক দ্যাট ট্রিপ টু পেমিয়াংচি। আপনারা না এলে কিন্তু একটা খুব ভালো জায়গা মিস করবেন। যাবার তো ইচ্ছা আছে। আমি থাকতে থাকতে চলে আসুন। গ্যাংটক জায়গাটা খুব সুবিধের না, বিশেষ করে আপনার পক্ষে নিরাপদ নয় মোটেই। ভদ্রলোক হাসি মুখে হাত নেড়ে চলে গেলেন। আমি বললাম, হঠাৎ ও কথাটা বললেন কেন ভদ্রলোক? ফেলুদা হাঁটতে হাঁটতে বলল, তুখর আছেন বাবাজি, আমি যেমন ওকে সন্দেহ করছি, ও তেমনি উল্টে আমাকে সন্দেহ করছে।
হয়তো বুঝে ফেলেছে যে আমি একটা গোলমালে জড়িয়ে পড়ছি। কিন্তু তোমাকে তো সত্যি হুমকি দিয়ে লিখেছে ফেলুদা, খাটের ওপর কাগজটা দেখলাম যে। এটা কি নতুন জিনিস হলো? তা অবশ্যই নয়। তবে তোর যদি ধারণা হয়ে থাকে যে ওই একটা তিব্বতী কথার জন্য আমি তদন্ত বন্ধ করে দেব, তাহলে তুই ফেলুমিত্তিরকে এখনো চিনিসনি। মুখে সেটা না বললেও মনে মনে বললাম যে যদি কেউ ফেলুমিত্তিরকে চেনে তবে সেটা আমি। বাদশাহী আংটির ব্যাপারে হুমকি সত্ত্বেও কি সাংঘাতিক বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছিল ফেলুদা, সেটা তো আমি দেখেছি। চড়াই রাস্তাটা উঠে ক্রমে ফ্ল্যাট হয়ে গিয়ে শেষটা একটা প্রকাণ্ড চওড়া, প্রায় দার্জিলিংয়ের ম্যালের মতো খোলা জায়গায় এসে পড়েছে। সেটার মাঝখানে একটা নিচু রেলিং দিয়ে ঘেরা ফুলের কেয়ারি করা গোল জায়গা রয়েছে। আবার সেটার মাঝখানে একটা হলদে কাঠের পোস্টে এদিক ওদিক পয়েন্ট করা সব রাস্তা আর জায়গার নাম লেখা ফলক করা রয়েছে। ডান দিকে যে ফলকটা পয়েন্ট করা তাতে লেখা রয়েছে প্যালেস। ডান দিকে চেয়ে দেখলাম দুদিকে গাছের সারিওয়ালা একটা সোজা রাস্তা, শেষ মাথায় একটা বাহারের গেট দেখা যাচ্ছে। বুঝলাম ওটাই হলো প্যালেসের গেট। বাঁ দিকে দেখানো ফলকটায় লেখা রয়েছে নাথুলা রোড। আশেপাশে কোনো লোকজন নেই। দূরে প্যালেসের রাস্তায় কালকের চেনা বিদেশি ট্যুরিস্টরা ক্যামেরা হাতে পায়চারি করছে। ফেলুদা বলল, লক্ষণ ভালোই, চ বাদিকে চ। যে নাথুলা রোড দিয়ে একেবারে বর্ডারে চলে যাওয়া যায় সেটা দিয়ে আমি আর ফেলুদা এগিয়ে চললাম এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে। রাস্তাটা ক্রমেই নির্জন হয়ে এসেছে। ফেলুদা বাঁ দিকের খাড়াই পাহাড়ের দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলেছে। এদিকটা শহরের পূব দিক, কাঞ্চনজঙ্ঘা হলো পশ্চিম দিকে। এদিকে বরফ দেখা যায় না, তবে নিচে বহু দূরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা নদী দেখা যায়। আর একটা জিনিস দেখা যায়, সেটা হলো রোপওয়ে। শূন্যে টাঙানো তারের রাস্তা দিয়ে ঝুলন্ত গাড়ি চলেছে ম্যাল দিয়ে পাহাড়ের এ মাথা থেকে এক স্টেশন থেকে ওর আর এক দিকের অন্য স্টেশনে। রোপওয়ে দেখতে এত ভালো লাগছিল যে ফেলুদার প্রথম ডাকটা শুনতেই পাইনি। তারপর শুনলাম, এই তোপসে এদিকে আয়। পাহাড়ের গা বেয়ে খানিক দূরে উঠে গেছে ফেলুদা, আর সেখান থেকে আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমিও উঠে গেলাম। ফেলুদার পাশে একটা পাথর পড়ে আছে, সাইজে সেটা একটা 5 নম্বরের ফুটবলের মতো। এই পাথরের পাশে দাঁড়া। দাঁড়ালাম। এরকম পাথ্য অ্যাসিস্ট্যান্ট কোনো গোয়েন্দা কখনো পেয়েছে বলে আমার মনে হয় না।